एवरीवन वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते क्लास 11 फार्स्ट सेमिस्टारेर जे सेकेंड यूनिट पुष्टिते कार्बोहाइड्रेट এটা বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথমেই আমরা কার্বোহাইড্রেট বা বাংলা যাকে বলা হয় শর্করা সে সম্পর্কে কিছু তথ্য জানব। আমরা পরিপোষক ভিডিওয় দেখেছি যে কার্বোহাইড্রেটকে আমরা প্রাথমিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি, কারণ কার্বোহাইড্রেট সোর্স আমরা বেশি খেয়ে থাকি এবং এটাই আমাদের শরীরে সবথেকে বেশি শক্তি উৎপন্ন করে, যার সাহায্যে আমরা বিভিন্ন কাজ সম্পাদন করে থাকি। এই যে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা শব্দটা বারবার ইউজ করছি এবং পরিপোষক হিসেবে গণ্য করছি, আমাদেরকে আগে জানতে হবে যে কার্বোহাইড্রেট আসলে কি। কার্বোহাইড্রেট হলো একটি জৈব যৌগ। তাহলে প্রথমে জানা যাক জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ হলো সে সকল রাসায়নিক পদার্থ যার মধ্যে কার্বন অণু থাকে, তার সাথে একাধিক মৌল থাকতে পারে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন। এই কিছু কিছু মৌল একসাথে জোটবদ্ধ হয়ে একটা জৈব যৌগ তৈরি করে এবং কার্বোহাইড্রেট হলো এক প্রকার বিশেষ জৈব যৌগ যা আমাদের খাদ্যের যে আমরা খাবার খেয়ে থাকি, খাদ্যাভ্যাসের মেনলি 70 to 80% কিন্তু আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি। যেমন আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে ভাত, রুটি বা মুড়ি এই ধরনের খাবারগুলোই তো আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি। তো সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের সোর্স আমাদের শরীরে সবচেয়ে বেশি ঢোকে। পর আসছে কার্বোহাইড্রেট বা শর্করার কিছু ডেফিনেশন বা সংজ্ঞা। অনেকগুলো বেসে আমরা ডেফিনেশন বলতে পারি, 2-3 রকমের ডেফিনেশন হয়ে থাকে, তো আমি তিনটেই এখানে ডিসকাস করব। প্রথম আছে যে সকল জৈব যৌগের অণুতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নামক মৌল পদার্থ বর্তমান এবং যাতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 থাকে তাদের জল অঙ্গার বা কার্বোহাইড্রেট বলে। আমরা এর আগেই জানলাম যে কার্বোহাইড্রেটে কোন কোন মৌল থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। একদম গোলাবে না, তিনটে ভালো করে মৌলের নাম মাথায় গেঁথে নাও। এবং এখানে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকছে, হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো মৌলের অনুপাত হয় 2:1। তার মানে যদি হাইড্রোজেন থাকে 2টো, অক্সিজেন থাকবে 1টা। যদি হাইড্রোজেন থাকে 4টে, অক্সিজেন থাকবে 2টো। ঠিক আছে, যেমন আমরা জলের রাসায়নিক সংকেত কি জানি, 2H2O, রাইট? তো H2Oতে কটা H থাকে? 2টো, আর অক্সিজেন থাকে 1টা। ঠিক সেরকমই জল অঙ্গার বলা হচ্ছে কার্বোহাইড্রেটকে, যেহেতু কার্বোহাইড্রেটের মধ্যে হাইড্রোজেনের পরিমাণটা অক্সিজেনের থেকে ডাবল থাকছে, সেই কারণেই আমরা এই কার্বোহাইড্রেটকে জল অঙ্গার বলি। কার্বোহাইড্রেট শব্দটি গঠিত হয়েছে দুটো শব্দের মেলবন্ধন ঘটিয়ে। দুটো শব্দ হলো কার্বো, যার ল্যাটিন অর্থ হলো কার্বন মানে জৈব যৌগ, এবং গ্রিক শব্দ হাইড্রো কথাটি এসেছে যার মানে জল। তো এই দুটো শব্দ মানে জল প্লাস অঙ্গার, অঙ্গারের অপর নাম হচ্ছে কার্বন, দুটোকে একসাথে মিলিয়ে বলা চলে জল অঙ্গার মানে কার্বোহাইড্রেট। এবং কার্বোহাইড্রেটের আণবিক সংকেত হলো C6H12O6। এখানে দেখতেই পাচ্ছ কার্বন আছে 6টা এবং হাইড্রোজেন আছে 12টা এবং অক্সিজেন আছে 6টা। তাহলে এখানে বোঝা গেল হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে আছে, অর্থাৎ একটি কার্বোহাইড্রেট অণুতে 6টি কার্বন, 12টি হাইড্রোজেন এবং 6টি অক্সিজেন পরমাণু থাকে। তো এটাই শেষ নয়, কার্বোহাইড্রেটের সংজ্ঞা দিতে গেলে আণবিক সংকেতের উপর নির্ভর না করে তার আকৃতি ও গঠনের উপর নির্ভর করা হয়। এটা খুবই যথাযথ একটা লাইন, কারণ আমাদের যে শুধুমাত্র কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে নিয়ে গঠিত এমন নয়, এবং মানে গঠিত তো হচ্ছে এই তিনটে পরমাণু দিয়ে, কিন্তু যখন আমরা ক্লাসিফিকেশনে ঢুকবো বা শ্রেণীবিভাগ করব, অনেক রকমের কার্বোহাইড্রেটের টাইপ আমরা পাবো। তো সেক্ষেত্রে আকার এবং কোন রাসায়নিক গ্রুপ আছে তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো পরবর্তীতে লেখা আছে প্রত্যেক কার্বোহাইড্রেট যৌগের গঠনে একাধিক হাইড্রোক্সিল মূলক যাকে বন্ড OH দিয়ে ডিনোট করা হয় এবং একটি অ্যালডিহাইড মূলক বন্ড CHO অথবা একটি কিটোন মূলক বন্ড CO মুক্ত অথবা কোনোভাবে যুক্ত থাকে। উদাহরণ হিসেবে বলা হয়েছে গ্লুকোজ। আমরা গ্লুকোজের স্ট্রাকচার যখন দেখব তখন আমরা দেখতে পাবো যে গ্লুকোজে একটা অ্যালডিহাইড মূলক আছে। ঠিক তেমনই ফ্রুক্টোজ আর একটা ক্লাসিফিকেশন, আর একটা টাইপ হচ্ছে হেক্সোজ কার্বোহাইড্রেটের। তো সেখানেও কিন্তু কিটোন মূলক থাকছে, সেখানে আবার অ্যালডিহাইড মূলক থাকছে না। তো এইভাবে আমাদের কিছু কিছু ক্লাসিফিকেশন আছে এবং যত ভিডিও এগোবে আমি সেগুলো বোঝাবো
স্ট্রাকচার দিয়ে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজে অ্যালডিহাইড কিটোন এই দুটো মূলক আলাদা থাকলেও হাইড্রক্সিল গ্রুপ কিন্তু দুটোতেই 5টা করে থাকে, মানে বন্ড OH গ্রুপ। এবং গ্লুকোজ আর ফ্রুক্টোজের কিন্তু আণবিক সংকেত এক হয়, C6H12O6। কিন্তু যেটা পার্থক্য থাকছে সেটা হচ্ছে ওই মূলক দুটো, একজনের থাকছে মানে গ্লুকোজের থাকছে অ্যালডিহাইড আর ফ্রুক্টোজের থাকছে কিটোন। যে গঠনগত বৈশিষ্ট্যের তারতম্যটা হচ্ছে, তাই জন্য গ্লুকোজকে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বলছে যেহেতু এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট, আর ফ্রুক্টোজকে পলিহাইড্রক্সি কিটোন বলছে। এবং এদের যে আকৃতি বা গঠনগত পার্থক্য আছে, তাই জন্য এদের কিন্তু কেমিক্যাল বা রাসায়নিক ধর্মগুলো আলাদা হয়ে থাকে। আমরা তখন জানলাম গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আর ফ্রুক্টোজে কিটোন গ্রুপ প্রেজেন্ট থাকছে, এবং এই দুটো গ্রুপ পার্টিকুলার দুটো কম্পাউন্ডে মুক্ত অবস্থায় থাকছে, ঠিক আছে। কিন্তু এবার জানবো আখের চিনি। আখের চিনির প্রসঙ্গে আমরা বলতে পারি যে আখের চিনি হলো একটা সুক্রোজ কম্পাউন্ড। আখের চিনিতে মেনলি সুক্রোজ থাকে, এবং এই সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটো যৌগের রাসায়নিক বিক্রিয়ার ফলে। এবং এতে গ্লুকোজের অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের কিটোনমূলকের সঙ্গে যুক্ত থাকে, মানে গ্লুকোজের যে অ্যালডিহাইড গ্রুপ সেটা ফ্রুক্টোজের কিটোনের সাথে জোড় অবস্থায় আছে বলে কোনো মুক্ত অবস্থায় এই দুটো গ্রুপ কিন্তু প্রেজেন্ট নেই। তাই আখের চিনি পলিহাইড্রক্সি যৌগ হলেও, মানে ওখানে 5টা OH গ্রুপ থাকলেও এদেরকে অ্যালডিহাইড বা কিটোন বলা চলে না, যেহেতু কোনো গ্রুপ আলাদা করে মুক্ত অবস্থায় নেই, দুটো জুড়ে গেছে। কিন্তু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে উত্তপ্ত করলে চিনি আর্দ্র বিশ্লেষিত হয়ে 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজ উৎপন্ন করে। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে যেখানে জলের সাথে বিক্রিয়া। আমরা আখের চিনিকে নিলাম যার মধ্যে সুক্রোজ প্রেজেন্ট আছে, যেটার কেমিক্যাল সংকেত হচ্ছে C12H22O11, তার মধ্যে জল দিলাম এবং HCl অ্যাসিডটা দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে সেটা আর্দ্র বিশ্লেষণ করে C6H12O6 মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দেয়। ফ্রুক্টোজেরও যেহেতু রাসায়নিক সংকেতটা এক, C6H12O6, মানে এর থেকে বোঝা যাচ্ছে দুটো কম্পাউন্ড গ্লুকোজ আর ফ্রুক্টোজ জুড়ে সুক্রোজ বা আখের চিনি তৈরি করছে, এবং যা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটা সম্পন্ন করতে সক্ষম। পর আসছি আমরা কার্বোহাইড্রেটের সংজ্ঞা। দুটো ডেফিনেশন লিখেছি। একটা হচ্ছে যেসব জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে একাধিক হাইড্রক্সিল মূলক ও একটি অ্যালডিহাইড বা কিটোন মূলক দিয়ে গঠিত, যার মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে এবং যা জীবদেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদনে সহায়তা করে, তাকে কার্বোহাইড্রেট বা শর্করা বলে। এইটা তো আমরা এতক্ষণ ধরে ডিসকাস করেছি, তো এটা বুঝে যাওয়া খুব সহজ। এবং এর পরে লেখা আছে অথবা যে সকল পদার্থ পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, মানে হাইড্রক্সিল গ্রুপটা যে OH গ্রুপটা বেশি পরিমাণে থাকছে, একটার বেশি থাকছে বা দুটোর বেশি থাকছে, তাই জন্য আমরা পলি ওয়ার্ডটা ইউজ করব। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, যদি অ্যালডিহাইড গ্রুপটা থাকে, যদি গ্লুকোজ থাকে তাহলে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, বা পলিহাইড্রক্সি কিটোন। ফ্রুক্টোজের ক্ষেত্রে ওই হাইড্রক্সিল গ্রুপ 5টা থাকছে, তাই জন্য পলিহাইড্রক্সি বলছি। আর কিটোন বলছি কেন না, ফ্রুক্টোজের মধ্যে কিন্তু অ্যালডিহাইড গ্রুপ থাকবে না, অনলি থাকবে কিটোন গ্রুপ C+O। অথবা যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে তাদের কার্বোহাইড্রেট বলে। অথবা আর্দ্র বিশ্লেষিত হয়ে আমরা দেখলাম যে সুক্রোজও কিন্তু ব্রেকডাউন করে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, গ্লুকোজ বা ফ্রুক্টোজ উৎপন্ন করছে, দুটোই উৎপন্ন করছে, তাই তাদেরকেও কিন্তু আমরা সুক্রোজকেও কার্বোহাইড্রেট বলতে পারি। তো এই ডেফিনেশনগুলো ভালো করে মুখস্থ করবে। পর আমরা জানবো কার্বোহাইড্রেটের উৎস। অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট অনেক টাইপের হয়, ক্লাসিফিকেশনটা ঠিক এর পরেই আমরা পড়ব। তো কার্বোহাইড্রেটের যে কার্বন সংখ্যা আছে তার উপর বেস করে 4টে ভাগে ভাগ করা হয়: মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। তো এই 4টে টাইপেরই কিন্তু উৎস আলাদা হয়ে থাকে। তো আমি ওইভাবেই উৎসটা লিখেছি, কারণ তোমাদের অনেক ক্ষেত্রে MCQ চলে আসে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যদি জেনে থাকো তাহলে লিখতে পারবে। তো সেইভাবে উৎসটা আমি বানিয়েছি। মোনোস্যাকারাইডের উৎস হলো পাকা খেজুর, আঙুর, আপেল, আম, কলা প্রভৃতিতে ফ্রুক্টোজ থাকে। মধু ও প্রাণীর রক্তে গ্লুকোজ থাকে, ঠিক আছে। ঠিক তেমনই ডাইস্যাকারাইডের উৎস চিনি, গুড়, মিছরি প্রভৃতিতে সুক্রোজ থাকে, এই যে আমরা পড়লাম আখের গুড়, আখের চিনি, এবং দুধে থাকে ল্যাকটোজ। অলিগোস্যাকারাইডের উৎস বিট এবং ছত্রাকে ত্রিশর্করা থাকে এবং পেঁয়াজ রসুনে চতুর্শর্করা থাকে।
পলিস্যাকারাইডের উৎস ভাত, মুড়ি, চিড়ে, আটা, ময়দা, সুজি প্রভৃতিতে পলিস্যাকারাইড থাকে। এবার আসছে কার্বোহাইড্রেটের গঠন অনুযায়ী শ্রেণীবিভাগ। এই ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র ক্লাস 11-12 নয়, পরবর্তীকালে যারা নিউট্রিশন নিয়ে পড়বে তাদেরও কিন্তু এই কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা ভালোভাবে যদি কনসেপ্ট বিল্ডটা হয়ে যায় তাহলে কিন্তু খুবই উপকৃত হবে। তো এটা একদম ভুলো না, একদম ভালোভাবে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, মনে রাখো। তো এই একটা ট্রি বানিয়েছি আমি এখানে। তো ফার্স্টেই আছে কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা জেনারেল টার্ম, আমরা যে কার্বোহাইড্রেট বা শর্করা জানি সেটা, আমরা এখন এর ভাগগুলো জানি না। তো প্রথমে আমাদের কার্বোহাইড্রেটকে 4টে ভাগে ভাগ করা হয়েছে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। তো এই যে ভাগটা হয়েছে সেটা হয়েছে কার্বোহাইড্রেট কত অণু করে আছে। মনোস্যাকারাইড যে আছে সেখানে কিন্তু কার্বোহাইড্রেট 1 অণু কার্বোহাইড্রেট আছে। ডাইস্যাকারাইডে 2 অণু কার্বোহাইড্রেট আছে, ডাই মানে দুটো। অলিগোস্যাকারাইডে হচ্ছে দুটোর বেশি, মানে 3টে থেকে 10টা অণু নিয়ে যদি কোনো কার্বোহাইড্রেট তৈরি হয় তখন সেটা অলিগোস্যাকারাইড, এবং 10টার বেশি যে অণু দিয়ে যদি কোনো কার্বোহাইড্রেট তৈরি হয় তাহলে সেটা পলিস্যাকারাইড। ঠিক আছে? তো মনোস্যাকারাইডকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কার্বন সংখ্যার ওপর ভিত্তি করে আর বিজারিত গ্রুপের ওপর ভিত্তি করে। কার্বন সংখ্যার ওপর ভিত্তি করে মানে আমরা জানি যে কার্বোহাইড্রেটে থাকছে কার্বন, এটা তো আমরা জেনে গেছি। এবার এই কার্বন সংখ্যা কটা থাকছে, আমরা এতক্ষণ ধরে গ্লুকোজের রাসায়নিক সংকেত জেনেছি C6H12O6। তো এখানে গ্লুকোজে আমরা জেনে গেলাম যে কার্বন থাকছে 6টা, কিন্তু এখন আমরা জানবো শুধুমাত্র 6 নয়, ওটা 2টোও থাকতে পারে, 4টেও থাকতে পারে। তো কার্বন সংখ্যার ওপর ভিত্তি করে আমরা বানাতে পারি মনোজ মানে 1টা কার্বন, ডায়োজ মানে 2টো কার্বন আছে, ট্রায়োজ মানে 3টে কার্বন, তার একটা এক্সাম্পল হলো গ্লিসারলডিহাইড। টেট্রোজ হচ্ছে 4টে কার্বন থাকে, তার একটা এক্সাম্পল হলো এরিথ্রোজ। পেন্টোজ যেখানে 5টা কার্বন থাকছে, রাইবোজ এক্সাম্পল। হেক্সোজ যেখানে 6টা কার্বন থাকছে, আমরা সবাই জানি গ্লুকোজ, ফ্রুক্টোজ এইগুলো। হেপ্টোজ হচ্ছে 7টা কার্বন থাকছে, সেডোহেপটিউলোজ। ঠিক আছে? এবার আসছে বিজারিত গ্রুপের ওপর ভিত্তি করে। বিজারিত গ্রুপ মানে হচ্ছে ওই অ্যালডোজ আর কিটোজ, বুঝলে? অ্যালডিহাইড আর কিটোন ওই দুটো গ্রুপ যে আলাদা থাকছে ওইটার ওপর ভিত্তি করে দুটো ক্লাসিফিকেশন, অ্যালডোজ আর কিটোজ। অ্যালডিহাইড গ্রুপ যেই কার্বোহাইড্রেটের মধ্যে থাকছে তাকে বলা হচ্ছে অ্যালডোজ, যেটা হচ্ছে গ্লুকোজ, যার একটা হচ্ছে এক্সাম্পল। আর কিটোজ হচ্ছে ফ্রুক্টোজ, যেহেতু ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ প্রেজেন্ট থাকছে। বলা বাহুল্য আমি মেনশন করে রাখছি, আমাদের শরীরে হেক্সোজ বা 6টা কার্বন নিয়ে যেই কার্বোহাইড্রেটটা তৈরি হয়ে থাকে, হেক্সো সুগার, ওটা কিন্তু আমাদের শরীরে সবচেয়ে মেজর সোর্স, এবং এটা খুব সহজেই আমাদের শরীরে ডাইজেস্টেড হয়ে যায় এবং অ্যাবজর্বড, শোষিত হয়ে যায়। তো সেক্ষেত্রে হেক্সোজের 3টে টাইপ হয়, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। তো গ্লুকোজকে আমরা এখানে এক্সাম্পলে লিখেছিলাম হেক্সোজ কার্বন মানে 6টা কার্বন ওই এক্সাম্পলটায়। তো এটা কিন্তু 3টে টাইপ হয়ে থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তো এর পরে যে ক্লাসিফিকেশনটা আসছে সেটা হচ্ছে ডাইস্যাকারাইড, মানে যে কার্বোহাইড্রেট 2টো কার্বোহাইড্রেট অণু দিয়ে তৈরি। তো ডাইস্যাকারাইড, ডাই কথা থেকে জানা যাচ্ছে যে এখানে 2টো কার্বোহাইড্রেট অণু থাকছে। এবং ডাইস্যাকারাইডের কিন্তু ফার্দার 3টে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ল্যাকটোজ, সেকেন্ডেরটা হচ্ছে তোমার সুক্রোজ, আর থার্ড হচ্ছে মল্টোজ। এবার যেহেতু আমরা জানি যে ডাইস্যাকারাইড 2টো করে একক শর্করা দিয়ে তৈরি হয়, 2টো শর্করার অণু থাকছে, তাহলে ল্যাকটোজ তৈরি হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ এই 2টো কম্পাউন্ড মিলে। সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই 2টো কম্পাউন্ড মিলে, কারণ আমরা আখের চিনি, আখের গুঁড়ো দেখলাম যে সুক্রোজ ভেঙে গিয়ে সেখান থেকে তৈরি হয়েছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর মল্টোজে থাকছে 2 অণু গ্লুকোজ, 2টো গ্লুকোজ জুড়ে গিয়ে মল্টোজ তৈরি হচ্ছে। এর পরের ক্লাসিফিকেশন হলো অলিগোস্যাকারাইড, যেখানে কার্বোহাইড্রেট বা শর্করা 3 থেকে 10টা শর্করা মিলে অলিগোস্যাকারাইড তৈরি করতে পারে। এবং তার কিছু উদাহরণ আছে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড। ট্রাইস্যাকারাইডের উদাহরণ হলো র্যাফিনোজ। টেট্রা মানে 4টে কার্বোহাইড্রেট জুড়ে টেট্রাস্যাকারাইড তৈরি করে, তো সেখানের উদাহরণ হলো স্ট্যাকিওজ। এরকম ভার্ভাকোজ, এরকম কিছু কম্পাউন্ড তৈরি হয়, এবং এই নামগুলো মনে রাখবে,
কারণ এগুলো বেশি পেঁয়াজ রসুন এসবে থেকে থাকে। তো এক্সাম্পলে কখনো জিজ্ঞাসা করতে পারে। নেক্সট যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এটা হচ্ছে লাস্ট ক্লাসিফিকেশন। এই পলিস্যাকারাইডে হচ্ছে তোমার 10-এর বেশি একক শর্করা দিয়ে গঠিত। অনেকগুলো শর্করা অণু জুড়ে জুড়ে পলিস্যাকারাইড তৈরি করে, তাই নামের আগে পলি ওয়ার্ডটা আছে। পলি মানে একাধিক। তো এখানে পলিস্যাকারাইডকে ফার্দার দুভাগে ভাগ করা হয়েছে, হোমোপলিস্যাকারাইড আর হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড এক্সাম্পল দিয়েছে সেলুলোজ, আর হেটেরোপলিস্যাকারাইডের এক্সাম্পলে আছে হেপারিন। হোমোপলিস্যাকারাইড বলতে বোঝায় সেই সকল বহু শর্করা যেটা এক প্রকার একক শর্করা নিয়েই গঠিত, তারা হচ্ছে হোমোপলিস্যাকারাইড। মানে ধরো 10টার বেশি, আমরা বলছি 9টার অধিক বা 10টা থেকে শুরু হচ্ছে, 10টা গ্লুকোজ বা হয়তো 20টা 40টা গ্লুকোজ দিয়ে তৈরি করা হয়েছে একটা বড় লম্বা চেন, জুড়ে জুড়ে তৈরি হয়েছে, তার নাম হচ্ছে শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ। ঠিক আছে। কিন্তু হেটেরোপলিস্যাকারাইড মানে হচ্ছে যে বহু শর্করা 2 বা তার বেশি বিভিন্ন ধরনের একক শর্করা নিয়ে গঠিত। মানে সেখানে একটা গ্লুকোজ থাকতে পারে, একটা ফ্রুক্টোজ থাকতে পারে, একটা গ্যালাক্টোজ থাকতে পারে, অনেক রকমের জিনিস দিয়ে তৈরি। তো সেটা হয়ে যাচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। হোমো মানে হচ্ছে একরকম হোমো, আর হেটেরো মানে হচ্ছে বিভিন্ন টাইপের, তাই জন্য এটাকে হেটেরোপলিস্যাকারাইড বলা হচ্ছে, যেহেতু এর মধ্যে একক শর্করাগুলো মানে 10-এর বেশি যে একক শর্করা দিয়ে তৈরি হচ্ছে সেগুলো বিভিন্ন টাইপের। ওকে, তো এর উদাহরণ দেওয়া হয়েছে হেপারিন। তো ফার্দার এখানে হোমোপলিস্যাকারাইডের 3টে ভাগ লেখা হচ্ছে, গ্লুকোস্যান্স, ফ্রুক্টোস্যান্স আর গ্যালাক্টোস্যান্স। গ্লুকোস্যান্স মানে শুধুমাত্র গ্লুকোজ দিয়েই তৈরি, 10, 20, 50, 60 তারও বেশি হয়তো গ্লুকোজ দিয়ে একটা লম্বা চেন, সেটা হচ্ছে শ্বেতসার। ঠিক আছে। এক্সাম্পল, ফ্রুক্টোস্যান্সের এক্সাম্পল হচ্ছে ইনিউলিন, শুধুমাত্র ফ্রুক্টোজ দিয়েই একটা লম্বা চেন। আর গ্যালাক্টোস্যান্স মানে হচ্ছে অনেকগুলো গ্যালাক্টোজ জুড়ে আগার আগার তৈরি হয়। আগার আগার নামটা শুনতে পারো, কারণ আগার আগার খাবারে ইউজ করা হয়, জেলি জমার জন্য আগার আগার ইউজ করা হয়। তো এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের হোল ক্লাসিফিকেশন। ভালো করে এই ক্লাসিফিকেশনটা পড়বে, লিখে লিখে মুখস্থ করবে, কারণ এখান থেকে এক্সাম্পল তুলে বা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। পরে যেই মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড এইগুলোর প্রত্যেকটা ডেফিনেশন আমি লিখেছি, এবং এই ডেফিনেশনগুলো ভালো করে মুখস্থ করবে। আমি একদম ট্রিটা পড়ানোর সময় বলে দিয়েছিলাম, তো এইগুলো আমি নোটেতে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিয়ে পড়ে নিও। এরপর আসছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজের স্ট্রাকচার। তোমাদের সিলেবাসে মেনশন করা আছে, তাই জন্য আমি বলছি, যদি পারো তো প্র্যাকটিস করে নিও, চেষ্টা করো, এতটাও শক্ত নয়। তো সবার প্রথম আসছে গ্লুকোজ। একদম উপরে দেখো C+O আর একদিকে H, এটাই হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এবং এই সেম জিনিসটা কিন্তু ফ্রুক্টোজে নেই, কারণ ফ্রুক্টোজে অ্যালডিহাইড গ্রুপ থাকে না, ওটাতে থাকে কিটোন গ্রুপ। তো ওই জন্য সেকেন্ড কার্বনটা যদি তুমি ফ্রুক্টোজের লক্ষ্য করো, তাহলে ওখানে C+O আছে, তার মানে কিটোন গ্রুপটা আছে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ তিনটেই কিন্তু 6টা কার্বনের দিয়ে তৈরি, তিনটেই হেক্সো সুগার, তো সেক্ষেত্রে 6টা কার্বন মোট 6টা থাকবে। এবং যার যেই গ্রুপটা থাকার কথা, যেমন গ্যালাক্টোজে কিন্তু অ্যালডিহাইড গ্রুপই থাকে, গ্লুকোজের যেই গ্রুপটা থাকে অ্যালডিহাইড সেম থাকে গ্যালাক্টোজে, তো এই দুটো সেম হবে। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কিটোন গ্রুপ থাকে, তাই ওটা আলাদা করে একটা মানে ওটার স্ট্রাকচারটা আলাদা হচ্ছে। এবং লাস্টে থাকছে CH2OH, এটা তিনজনের ক্ষেত্রে সমান এক জিনিস। এই CH2OHকে প্রাইমারি অ্যালকোহল বলা হয়। এবং বাকি যে 4টে কার্বন পরপর থাকছে, তার মধ্যে যে 3 নম্বর কার্বনটা থাকছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে, কিন্তু 3 নম্বর কার্বনের Hটা ডান দিকে, OHটা বাঁ দিকে। ঠিক আছে। আর যেটা গ্যালাক্টোজ থাকছে তার 3 নম্বর কার্বনেও Hটা ডান দিকে, OHটা বাঁ দিকে, এবং 4 নম্বর কার্বনও কিন্তু Hটা ডান দিকে, OHটা বাঁ দিকে। এইটা যদি তোমরা মনে রাখতে পারো এই ট্রিক্সটা, তাহলে কিন্তু তিনটে স্ট্রাকচার তোমরা ইজিলি ড্র করতে পারবে। নেক্সট আসছে বিজারণধর্মী ও অবিজারণধর্মী কার্বোহাইড্রেট কাকে বলে। হয়তো ক্লাস 10-এ তোমরা জারণ বিজারণ কেমিক্যাল রিয়াকশান হয় সেটা সম্পর্কে হয়তো জানো, বা যারা কেমিস্ট্রি নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা চ্যাপ্টার থাকে জারণ বিজারণের ওপর ডিটেলে। তো মেনলি বিজারণ হলো একটা কেমিক্যাল রিয়াকশান যেখানে কোনো কম্পাউন্ড ইলেকট্রন গ্রহণ করে। তো এক্ষেত্রে যে সকল কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড বা কিটোন নামক বিজারণধর্মী মূলক মুক্ত অবস্থায় থাকে এবং
এই মূলক দুটি বেনেডিক্টের বিকারককে বিজারণ করতে পারে তাকে বিজারণধর্মী শর্করা বলে। আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, গ্যালাক্টোজ এইগুলোতে দেখছি কিছু ওই অ্যালডিহাইড বা কিটোন এই দুটো গ্রুপ মেনলি থাকছে। এরা মেনলি রিডিউস করতে পারে এবং রিডিউসিং ক্যাপাসিটি এদের মধ্যে আছে। এবং বেনেডিক্টের বিকারক মানে হচ্ছে ওটা একটা কেমিক্যাল, ঠিক আছে, ওটা একটা সলিউশন মানে দ্রবণ। তো ওটার সাথে যখন অ্যালডিহাইড গ্রুপওয়ালা গ্লুকোজ বা কিটোন গ্রুপওয়ালা ফ্রুক্টোজ, যেখানে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ দুটো মুক্ত অবস্থায় আছে, আমরা যখন স্ট্রাকচারটা দেখলাম তখন আমরা কি দেখলাম, গ্লুকোজের অ্যালডিহাইড ওপরে আছে, কারোর সাথে জুড়ে নেই, বা ফ্রুক্টোজের কিটোন গ্রুপটা মানে মুক্ত অবস্থায় আছে, অন্য কোনো কম্পাউন্ডের সাথে জুড়ে নেই। তো সেক্ষেত্রে এই ধরনের কম্পাউন্ডগুলো কিন্তু রিডিউস করবে বা বিজারণ দেখাবে, বিজারণ রাসায়নিক যে বিক্রিয়াটা সম্পন্ন করবে। তো এই জন্য এই ধরনের কার্বোহাইড্রেটকে, যাদের এই বিজারণধর্মী মূলকগুলো মুক্ত অবস্থায় থাকছে, তাদেরকে বলা হয় বিজারণধর্মী কার্বোহাইড্রেট। আর অন্যটা হচ্ছে যেসব কার্বোহাইড্রেটে বিজারণধর্মী মূলকগুলি মুক্ত অবস্থায় না থাকায় তারা বেনেডিক্টের বিকারককে বিজারণ করতে পারে না, যেমন তাদেরকে অবিজারণধর্মী শর্করা বলে, যেমন সুক্রোজ, শ্বেতসার, গ্লাইকোজেন। আমরা সুক্রোজ মানে ওই আখের চিনি এইখানটায় পড়তে গিয়ে দেখেছিলাম যে ওখানে বলা হয়েছিল যে ওই অ্যালডিহাইড আর কিটোন ওই দুটো গ্রুপ একে অপরের সাথে যুক্ত হয়ে গেছে, ওরা কিন্তু আর ফ্রি অবস্থায় বা মুক্ত অবস্থায় নেই, তাই ওরা বিজারণ দেখাতে পারবে না, তাই ওরা হচ্ছে অবিজারণধর্মী কার্বোহাইড্রেট। এই দুটো ডেফিনেশন ভালো করে মুখস্থ করবে, কারণ এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া শ্বেতসার বা গ্লাইকোজেনের স্ট্রাকচার যদি আমি তোমাকে দেখাই, এগুলো আমরা পড়লাম ওই পলিস্যাকারাইডের কাছে। তো পলিস্যাকারাইড বা শ্বেতসার বা গ্লাইকোজেন আমরা যে কোনো একটা স্ট্রাকচার দেখছি, এখানে আমরা দেখছি অনেকগুলো গ্লুকোজ একসাথে হাত জুড়ে একটা বড় লম্বা চেন তৈরি করছে, এবং এই যে গ্লুকোজটা জুড়ছে তখন কিন্তু গ্লুকোজের যে অ্যালডিহাইড গ্রুপগুলো আছে সেগুলোও কিন্তু একে অপরের সাথে মানে কানেক্ট করছে, তাই অ্যালডিহাইড গ্রুপটা ফ্রি অবস্থায় থাকছে না, সেহেতু এরাও কিন্তু অবিজারণধর্মী কার্বোহাইড্রেটের আন্ডারে পড়ছে। আজকের ভিডিও এতটাই, পরবর্তী ভিডিওতে আমি বাকি কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা শেষ করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেল আইকন টিপে রেখো যাতে নোটিফিকেশন ঢোকে। এবং আমি মানছি কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা তুলনামূলকভাবে একটু হার্ড লাগবে তোমাদের, যখন কেমিস্ট্রি আসবে তখন একটু হার্ড লাগবে, বাট বারবার ভিডিও দেখো এবং কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, পিডিএফ আমি আপলোড করব। তো ভালো করে পড়াশোনা করো। গুড বাই।